সুপ্রিয় দর্শক, আমি মুস্তাফা দানিশ সবাইকে স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আজকের বিষয় নদী বাঁচলে দেশ বাঁচবে, আর এই নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন প্রকৌশলী ইনামুল হক, পানি বিশেষজ্ঞ, মাঝখানে আছেন গওহার নঈম ওয়ারা, শিক্ষক, দুর্যোগ ব্যবস্থাপনা অধ্যয়ন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। ওই প্রান্তে আছেন ডক্টর তুহিন ওয়াদুদ, সিনেটর রিভারাইন পিপল। তবে আলোচনা শুরুর আগেই চলুন দেখিনি এখনকার প্রধান সংবাদগুলো। প্রথম দফায় 712টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে কয়েকটি কেন্দ্রে বিচ্ছিন্ন সংঘর্ষ, ভোট সুষ্ঠু হয়েছে দাবি সিইসির। প্রহসনে নির্বাচন করে জনগণকে বোকা বানানোর চেষ্টা হয়েছে, অভিযোগ বিএনপির। পুনর্নির্বাচনের দাবি, দলের দুর্বলতা ঢাকতেই এসব অভিযোগ, জবাব আওয়ামী লীগের। বঙ্গবন্ধু শাহাদাতের পর ইসলামী ব্যাংকিং এর নামে জঙ্গিবাদে অর্থ ব্যবহার করা হয়েছে, ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধানমন্ত্রী। কুড়িগ্রামে ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে ধর্মান্তরিত এক খ্রিস্টান মুক্তিযোদ্ধাকে কুপিয়ে হত্যা, কারণ অনুসন্ধানে মাঠে পুলিশ। এবং ব্রাসেলসের বিমানবন্দর ও মেট্রো স্টেশনে সন্ত্রাসী হামলা, নিহতের সংখ্যা বেড়ে 34, ফ্লাইট ও রেল চলাচল স্থগিত, শহর জুড়ে সর্বোচ্চ সতর্কতা, বিশ্ব নেতাদের নিন্দা। এ নাম্বার একটু যদি বলেন, আমাদের পানি যে আমরা খোদা পদার্থ প্রাকৃতিক উপায়ে যে পরিমাণ পানি আমাদেরকে দিয়েছে, এতদিন তো পানি আমরা একদম চোখ বন্ধ করে ব্যবহার করে যাচ্ছিলাম, ইচ্ছা মতো পানি আসছে। এখন আমরা বুঝতে পারছি যে পানি আসলেই মূল্যবান। তো এক্ষেত্রে আমরা কি সেই ব্যবস্থাটা নিয়েছি যে পানিকে সংরক্ষণ করা, তারপরে পানি ব্যবহার করা? দেখেন, পানি মূল্যবান আগেও ছিল, এখনো আমরা বুঝতে পারিনি। না, বুঝতাম ঠিকই, কিন্তু এখন সংরক্ষণের কথাটা আসছে, পানির অভাবের ব্যাপার আসছে। বলা হচ্ছে যে পানি কমে যাবে। যেমন আমরা শহরাঞ্চলে বাস করি, ঢাকা শহরে বাস করি, এখানকার পানি তো আশেপাশে যে নদীগুলো আছে সেখানকার পানি তো দেখার মতো নেই, যে অবস্থা দাঁড়িয়ে গেছে। হ্যাঁ, তো পানি যেন কোথা থেকে আসছে এটা নয়, পানি আসছে মাটির তলার থেকে। ডিপ টিউবওয়েল গুলো আছে, ওয়াসা কিছু পানি ট্রিট করে, কিছু পানি ট্রিট করে দেয়, 20% বেশি হয় না, বাকি সবটাই ওই ডিপ টিউবওয়েল থেকে আসে। তাহলে এই যে ডিপ টিউবওয়েলের মাটির তলায় আমাদের পানি আছে, এবং এই ডিপ টিউবওয়েল প্রায় 300 মিটারের বেশি নিচের থেকে এটা তোলা হয়। এত নিচের থেকে যখন পানিটা তোলা হয়, এই পানিটা খুবই পরিষ্কার, আমরা কিন্তু সরাসরি খেতে পারি। এটা পাইপলাইন দিয়ে আমাদের বাড়িতে আসে, রিজার্ভার হয়ে যখন আসে, ময়লা টয়লা জমে বলে আমরা একটু ফুটিয়ে টুটিয়ে খাই, একটু ফুটিয়ে টুটিয়ে। আদারওয়াইজ এটা পানিটা কিন্তু একদম বিশুদ্ধ হয়ে আসে, হ্যাঁ, এটা ফিল্টার্ড হয়ে এত নিচে কোনো ব্যাকটেরিয়া থাকে না, এটা খেতে পারি। এই পানি তো বিগত 20 বছর 30 বছর যাবৎ খাচ্ছিলাম, স্বাধীনতার পরেও খাচ্ছিলাম, আমরা তো এরকম ভাবি নাই। কিন্তু কথা হচ্ছে কি, যে ডিপ টিউবওয়েলের যে পানিটা তোলা হচ্ছে সে আরো ডিপে যেতে হচ্ছে, কারণ পানির স্তর তুললে পারে পানির স্তরটা নামতে থাকে, যে কোনো থাকে, কিন্তু যত তুলছি তত নামছে, নেমেই যাচ্ছে। তার মানেটা কি? গভীরে যদি অফুরন্ত পানির আধার থেকে থাকে, আধার কমে যাচ্ছে, নাহলে নামছে কেন? বেশি তেল খরচ হচ্ছে, তারপরে এর ফলে এটা হিমশিম খাওয়ার মতো অবস্থা। অনেক জায়গায় তো আমরা হাহাকার পড়ে যাচ্ছে শহরে, যে পানি আমাদের বছর 10-20 আগে গ্রামাঞ্চলে এসছিল যে ওই আর্সেনিকের একটা বিপদ আমাদের সবার কাছে এসছিল। অনেক হইচই করে, অনেক কাজ করে আমরা ঠিক করলাম, দেখতে পেলাম যে টিউবওয়েলগুলোর মধ্যে সবগুলোতে আর্সেনিক নেই। কিছু কিছু টিউবওয়েলের, শ্যালো টিউবওয়েলের এই তলায় যেখান থেকে পানিটা তোলে সেখানে আর্সেনিক আছে, কোনো জায়গায় নেই। তখন আমরা সব কাজ করে যেগুলোতে আর্সেনিক আছে এগুলো লাল দাগ দিয়ে দিলাম, যেগুলোতে আর্সেনিক নেই সেগুলো সবুজ দাগ দিয়ে দিলাম, দিয়ে এগুলো সুপেয় পানি, এটা হয়ে গেল। তাহলে আর্সেনিক নিয়ে এখন হইচই কমে গেছে। কি জন্য? যে আমরা চিনি যে কোন টিউবওয়েল থেকে পানি তুললে পরে আর্সেনিক হবে না, কোন এলাকা। গ্রামাঞ্চলে তাই ওই টিউবওয়েলের পানি নিয়ে এখন সেরকম হইচই নেই, কিন্তু শহরাঞ্চলে এই যে ডিপ টিউবওয়েলের পানি নেমে যাচ্ছে, এতে একটা হইচই তৈরি হয়ে যাচ্ছে। তারপরে আপনার আসলে এই যে বোতলজাত পানি,
বোতলজাত পানি তো এটা দেখতে ভালোই, একটা বেশ একটা কোকাকোলার মতো করে কিনে খাওয়া যায়, খুব পরিষ্কার। পরিষ্কার পানি পরিষ্কার দেখতেও দেখা ভালো যায়। লাগে, দেখতে ভালো লাগে। মিটিং টিটিং এ বসলে পরে এটা নিয়ে যায়, চমৎকার। খাবার টাবার হলে পাশে দিয়ে দেয়। কিন্তু এগুলোর দামটা আগে যেরকম দাম ছিল এরকমই এখনো দাম আছে, কিন্তু এর এর বিপক্ষেও প্রচারণা আছে যে এটা হলো একটা সাম্রাজ্যবাদীদের কাজ, এটা পানিকে বাজারিকরণ করছে, হ্যাঁ একেবারে এটা মার্কেট করে পানি আমাদের প্রত্যেকের মৌলিক চাহিদা, এটা তো বিনা পয়সায় পাওয়া উচিত। এটা ঠিক, পানিটা বাজারজাতকরণ করার বিষয় না, অন্তত মৌলিক অধিকার যেটা পান করার পানি বা খাওয়া আপনার রান্না করার পানি, একটা মিনিমাম অ্যামাউন্ট অফ পানি, সেটা আমার মতে এটা কিনে খাওয়ার মতো ব্যাপার হওয়া উচিত না, এটা মৌলিক অধিকারে। কিন্তু পানি যেহেতু কমে যাচ্ছে, পানি ওয়াসা সাপ্লাই দিতে পারছে না ঠিক মতো, তখন এটা ভয় লেগে পরিষ্কার যাচ্ছে। পানি আসছে হ্যাঁ, না। তখন ভয় লেগে যাচ্ছে। আসলেই আমরা যে বলছি যে এটা মৌলিক অধিকার, এটা বোধহয় মৌলিক অধিকার থাকছে না। আমাদেরকে হয়তো খাওয়ার পানিটাও কিনে খেতে হবে, সবকিছুতেই কিনে খেতে হবে। এইটা একটা ভয়, একটা আতঙ্ক সৃষ্টি হয়ে যাচ্ছে, বুঝছেন? এইটা আগে জানতাম পানির অপর নাম জীবন, কিন্তু এখন একটা আতঙ্ক সৃষ্টি হয়ে যাচ্ছে যে পানিটা বোধহয় আর মৌলিক অধিকার হিসেবে থাকছে না, এটাও একটা বাজার থেকে কেনার মতো একটা ব্যাপার হয়ে যাচ্ছে। তবে আমি বলবো যে না, সরকারকে একটা ব্যবস্থা নিতেই হবে। পানি আমাদের দেশে আছে, অনেক পানি আছে। পানি নিয়ে অনেকে বলে যে বঙ্গোপসাগরে চলে যায়, নো, বঙ্গোপসাগরে যায়, বঙ্গোপসাগরে আমাদের মহিষপান আছে, সেখানে মিষ্টি পানি আর লবণ পানির যে খেলা চলে, সেখানে আমাদের ইলিশ আছে, সেখানে চিংড়ি আছে, এরকম অনেক অনেক মাছ আছে, যে মাছগুলোর জন্য ওই বাতাবরণটাই দরকার, ওই জল পরিবেশটাই দরকার। কিন্তু পানি তো নিচে নেমে যাবেই, আপনার নিচে যাবে এবং ওখানে ওই জিনিসটাই থাকবে কোথায়? না হলে পারে ওখানে যদি ওটা না থাকে তাহলে চিংড়ি যাবে, ইলিশ মাছ যাবে, যাচ্ছেও। পানি উপর থেকে আসছে কম, ওখানকার পরিবেশটা নষ্ট হচ্ছে, ইলিশ মাছ কমে যাচ্ছে, তারা প্রজনন করতে পারছে না। পানি এখান দিয়ে যখন যাবে তখন নদীর পানি উঁচু থাকবে, চর পড়ে যাবে না, আমরা তো মাছ টাছ পাবো, আমরা তো একটা গোসল টোসল করতে পারবো, বা আমরা সেখানে পানি আগের মতো একটা নয়নাভিরাম সৌন্দর্য দেখতে পাবো। নদীগুলো শুকিয়ে যাচ্ছে, পানি আসছে না বলে। তাহলে যে নদীগুলোর পানি, ভূগর্ভস্থ পানি সবই কমে যাচ্ছে, ভয় ধরে যাচ্ছে, বুঝছেন যে এ কি অবস্থা। আমি বলবো যে সরকারকে ব্যবস্থা নিতেই হবে। আমি তো পানির ব্যাপারেই কাজ করেছি, এটা সম্ভব। পানির যে মৌলিক অধিকার, যেটা মানুষের মৌলিক চাহিদা, এটা পূরণ করার জন্য সরকার এটা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব। ঢাকার আশেপাশের নদীগুলোর যে দূষণ, এটাও দূর করা সম্ভব। ডিপ টিউবওয়েলের যে পানির মাধ্যমে যে সাফিসিয়েন্ট পানি দেওয়া, কেন সব মিলিতভাবে একটা সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে সবাইকে পানি দেওয়া সম্ভব, মৌলিক অধিকার পূরণ করা সুষ্ঠু সম্ভব। ব্যবস্থাপনা পানির। না, উনি ঠিকই বলেছেন। পানি আসলে সমস্যাটা হচ্ছে আমাদের ব্যবস্থাপনার সমস্যা। সমস্যাটা সম্পদের সমস্যা যত না বেশি, তার চেয়ে অনেক অনেক গুণ সমস্যা ব্যবস্থাপনা। এটা যারা ব্যবস্থাপনা করছে শুধু তাদের জন্য তা কিন্তু না, এটা আমাদেরও, আমাদের ব্যক্তিগত পানি ব্যবস্থাপনাও খুবই দুর্বল। আমি যে পানি অপচয় করি, আমি যে পানি নষ্ট করি, সেটাও কিন্তু অনেক অনেক বড়। আমাদের আগে একটা কথা ছিল যে পানির দরে, পানির জিনিস খুবই অবহেলার বিষয় ছিল। পানিটা এত অবহেলার জিনিস না। পানির দরে বিক্রি হচ্ছে আর পানির মতন সস্তা আমাদের সারে পানি, এটা তো ঠিক না আসলে। এই যে আমাদের ব্যক্তিগত কালচারের ভিতরে যে জিনিসটা আসছে, যে পানি খুবই জিনিস, এটা ফেলনা জিনিস, এটা ধরার জিনিস না। মিষ্টি পানি আসলেই এটা দামি। আমরা হয়তো জলের দেশের মানুষ, পানির দেশের মানুষ বলে আমাদের এটা মনে হতে পারে, কিন্তু অপচয়টা আমাদের মধ্যে। এটা তো ঠিক যে অনেক দেশই শিপে করে পানি নিয়ে যায়, তা তো না, শিপে পানি কিনছে। শিপে পানি কিনছে, আমাদের কিনতে হতো না, কিন্তু আমাদের এখন কিনতে হচ্ছে এবং আগে আরো কিনতে হবে। এটা আমাদের মূলত খাসলতের কারণে। আমরা যে ভাবে পানিকে অপব্যবহার করি, সেটা যদি আমরা বন্ধ করতে পারি, তাহলে কিন্তু আমাদের পানি এখনো আমাদের জন্য সমস্যা নয়। এবং সেই সাথে সাথে পানি ব্যবস্থাপনার সাথে যারা যুক্ত আছেন, উনি বলছিলেন একটা কথা যে একসময় আর্সেনিক আসছিল, আর্সেনিক কিন্তু এখনো আছে, এখন কথা বলছে না। তার কারণ যারা কথা বলছিল তাদের কিনে ফেলা হয়ে গেছে, তাদের মুখ বন্ধ করে দিয়েছে। তার মানে আর্সেনিক যে দূর হয়েছে তা কিন্তু নয়, আর্সেনিক আছে, আর্সেনিকে এখনো মানুষ ভুগছে, এটা গরিব মানুষ ভুগছে। আপনি যারা পানি কিনে খেতে পারি তাদের তো এটা সমস্যা না, যেটা গরিব মানুষের সমস্যা সেটা আমাকে ধরে না, ছয় না। এখন আমরা পানি নিয়ে হাহাকার করছি, কারণ আমার ঢাকা শহর একটা সমস্যার মধ্যে পড়বে। ঢাকা শহরে প্রত্যেক বছরে 2 মিটার, কোথাও 1 মিটার করে নিচে নেমে যাচ্ছে।
আমার গায়ে এখন তাপ লাগছে, সেই জন্য আমি সোজা হয়ে বসছি, কিন্তু গরিব মানুষের তাপ অনেক আগে থেকে লাগছে, এবং সেটা তাদের খুবই কঠিন অবস্থার মধ্যে আমরা ফেলে দিয়েছি ভুল পানি ব্যবস্থাপনার জন্য। এবং এটা থেকে এখনো সময় আছে, এখন আমরা বেরিয়ে আসতে পারবো যদি এই পানিটাকে আমরা সুষ্ঠু মতন ব্যবস্থা করি আমাদের ব্যক্তিগত ব্যবহারের ক্ষেত্রে, এবং যারা পানি ব্যবস্থাপনা করছেন, যারা পানিকে বোতলজাত করছেন, যারা পানিকে শিল্পে ব্যবহার করছেন। আমি 1 ছোটা পানি ব্যবহার করছি বা 1 বোতল পানি ব্যবহার করছি, কিন্তু পুরা নদী আমি নষ্ট করে ফেলছি। এটাকে ঠেকাবে, এবং এটা মানুষ ঠেকাতে পারে। এখন এটা কিন্তু আমাদের সমস্যা না, মানুষ যেন ঘুমিয়ে পড়েছে, মানুষের কাছে যেন কোনো কিছুই আর কোনো বিষয়ে আর কোনো তার চেয়ে ইয়েতে নাড়া দিচ্ছে না। আমার নদীর পর নদী নষ্ট হয়ে যাচ্ছে, আমি চুপ করে বসে আছি। কেন আমি বসে আছি? ঢাকার আশেপাশে যে 4-5টা নদী ছিল, এগুলোতে পানিতে উনি বললেন যে পানিতে নামা যায় না, পানি ধরা যায় না, পানির পাশ দিয়ে হাঁটা যায় না, এমন অবস্থা হয়েছে। এটা কে করছে? দেখার কি কোনো লোক নাই? আছে তো লোক, তারা দেখে না কেন? এবং পানির কারণেই আমাদের সারা পৃথিবীতে এটা হচ্ছে, প্রতি 2 মিনিট সময় একটা করে শিশু মারা যাচ্ছে, শুধু পানি দূষণ হয়েছে এই কারণে। এটা সহ্য করা যায় না। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের অনেক কিছু করার আছে। আপনি এখনো দেখবেন আমাদের পানি মন্ত্রণালয়টা কিন্তু দুর্বল একটা মন্ত্রণালয়। পানির ব্যবস্থাপনার সাথে যারা যুক্ত আছে, ওয়াটার বোর্ড, আপনি যদি দেখেন তাদের যে মাঠ পর্যায়ের অফিস, এখন দেখলে মনে হবে কঙ্কাল, লোকজন না। এগুলো সব এখন দেওয়া হয়, বেসরকারি পর্যায়ে এগুলাকে লিজ দেওয়া হচ্ছে। এগুলো একসময় দরকার ছিল, খুব বড় করে করা হয়েছিল। এখন আমাদের জলকপাট আছে, কিন্তু জলকপাটের কোনো প্রহরী নাই। জলকপাটগুলো নষ্ট হয়ে গেছে। জলকপাট নষ্ট হওয়া মানে আমার নদী নষ্ট হওয়া। আমার হাজার হাজার বিল ছিল, বিলগুলো নষ্ট হচ্ছে, যেগুলো আমার জলের আধার ছিল। আমরা তো রিজার্ভার বানাতে পারবো না, আমাদের সেই জিওগ্রাফিক নাই, কিন্তু আমাদের বিলগুলোতে ছিল, আমাদের বিলগুলোই ছিল আমাদের জলাধার। সেটা কেন নষ্ট হচ্ছে? কাউকে তো এটা দেখতে হবে, এবং সেটা যত দ্রুত সম্ভব আমাদের এখানে একটা ব্যবস্থাপনায় যেতে হবে, খুবই দ্রুত যেতে হবে। ডক্টর তিন, আপনি তো তিস্তা পাড়ের লোক, আপনি আমাকে বলেন যে আপনারা কিভাবে পানি নষ্ট করছেন? পানি নষ্ট তো হচ্ছে সারা দেশেই, মানে তিস্তা পাড়ের মানুষেরা যারা পানি পায় না, তারপরেও বাস্তবতাটা আমি বলি। যেমন সারা দেশের চিত্রই রংপুরেও আছে, আমি সেই জায়গার কথা বলি। সেটি হচ্ছে যে আমাদের কৃষিতে যে পানি প্রয়োজন হয়, মানে আমাদের ধান চাষ থেকে শুরু করে আলু চাষ হোক, পাট চাষেও এখন পানির ব্যবহার আছে। রসুন, পেঁয়াজ, চরাঞ্চলে যেগুলো চাষাবাদ হয়, সবগুলোতে প্রচুর পানি মানে পানি দিতে হয়। এই পানিটা তারা জানে না যে কি পরিমাণ পানি দেওয়া দরকার। ফলে কি হয়, আমাদের তো গভীর নলকূপ বসানো খুবই সহজ, এর জন্য আলাদা লোক লাগে না। 2জন লোক বসে, একদিনও লাগে না, এক বেলাতেই একটা টিউবওয়েল বসিয়ে ফেলে এবং মেশিন থেকে পানি উত্তোলন করে। চর হলে তো আর কোনো সমস্যাই নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চর হলে তো কোনো সমস্যা নেই, একটুতেই পানি পায়। ফলে তারা কিন্তু প্রচুর পানি সেখান থেকে উঠায়। তো প্রচুর পানি যখন সেখান থেকে তারা উঠায়, তারা কিন্তু জানে না দুটো দিক। একটা হচ্ছে যে তারা সচেতনও নয় যে কতটুকু পানি তাদের প্রয়োজন। তারা মনে করে বেশি পানি দিতে হবে, উপচে যাচ্ছে, হয়তো তার ওই পানিটা প্রয়োজন নেই। কিন্তু এই পানিটা যে নষ্ট হচ্ছে, তলদেশ থেকে পানি তুলতে গেলে যে তলদেশের পানির স্তরটা আরো নিচে নেমে যাচ্ছে, এইটা কিন্তু তারা মনে রাখে না। আর আমাদের ওখানকার জন্য তিস্তার কথা জিজ্ঞাসা করলেন, তো এখন একটা প্রশ্ন দেখা দিয়েছে, সেটা হলো যে তিস্তা সেচ প্রকল্প যেখানে আছে, আমাদের তিস্তা ব্যারেজ যেটা আছে, সেই পর্যন্ত কিন্তু কিছু পানি আছে। তিস্তা সেচ প্রকল্পের ওই জায়গা থেকে শুরু করে একদম যেখানে ব্রহ্মপুত্রে এসে তিস্তা পড়েছে, এই জায়গাতে কিন্তু আর পানি নেই। ফলে কি হয়েছে, এই জায়গাটা কিন্তু একদম জলশূন্য। ওখানে একটু পানি আছে আর এদিকটা একদম শূন্য হয়ে গেছে। ফলে কি হয়েছে যে একটা জায়গায় যখন বিস্তীর্ণ এলাকা, আর আমরা কিন্তু ধান চাষাবাদ করছি এবারে 8,000 হেক্টর জমিতে, ফলে সেই পরিমাণটাও কিন্তু খুবই কম। 40 কমতে কমতে 1,11,000 লক্ষ্যমাত্রা, 89,000, সেটা 65,000, এখন 8,000। তো এখন আমাদের কথা হলো যে 8,000 হেক্টর জমিতে চাষাবাদটাই বেশি জরুরি, নাকি আমার নদীকে বাঁচিয়ে রাখা বেশি জরুরি? আমরা যেটা মনে করছি যে নদীটাকে বাঁচিয়ে রাখাটা হচ্ছে বেশি জরুরি। এটি হচ্ছে একটা দিক, যে পানি নেই। আরেকটা হচ্ছে যে পানি না থাকার কারণে আমাদের জীবন, যেমন এবারে যে প্রতিপাদ্য বিশ্ব পানি দিবসে, যে সেটা হচ্ছে যে জল ও জীবিকা। তো জল ও জীবিকা, জলের সঙ্গে তো জীবিকার সম্পর্ক। এবং আমরা যদি সেই আদিমকাল থেকে দেখি, আমাদের বিজ্ঞানীরা যেটা বলেন যে প্রথম প্রাণ হচ্ছে অ্যামিবা, সেটাও পানিতে। তো সেখান থেকে আমাদের প্রাণের শুরু। আমাদের যতগুলো গঞ্জ আছে বাংলাদেশে, সব গঞ্জগুলো গড়ে উঠেছিল, এখন হয়তো তার কাছাকাছিও কোনো নদী নেই,
কিন্তু সেই গঞ্জগুলো কিন্তু গড়ে উঠেছিল নদীর পাশে। তাহলে সেই জীবনের সঙ্গে যে সম্পর্ক, সেই সম্পর্ক থেকে কিন্তু আমরা সরে এসেছি, নদী থেকে সরে এসেছি। এবং এখানে যদি আমি এখন একটা প্রশ্ন উত্থাপন করি যে সহস্র নদীর বাংলাদেশ, নদীমাতৃক বাংলাদেশ, তাহলে এই সহস্র নদীর বাংলাদেশ, জালের মতো বিছানো সেই সব নদী এখন কোথায় গেছে? আপনি ছোটবেলা নদী দেখেছেন, আমরা নদী দেখেছি। আমরা যখন বৃদ্ধ লোকজনদের জিজ্ঞাসা করি, আমি যে জায়গাটায় থাকি একদম ঘাঘট, মানে খোকসা ঘাঘটের পাড়ে আমি থাকি, তো সেই খোকসা ঘাঘট এখন একটা নালা। সেই নালার পাশে আমি বছর খানিক আগে একজন বৃদ্ধ লোক, খুব যুবথুবু বৃদ্ধ, আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম যে চাচা, এই মাহিগঞ্জ এলাকায় তো একটা নদী ছিল, কোনটা? আমাকে তিনি খুব চোখ বড় বড় করে উচ্ছ্বসিত হয়ে বলছেন এই জায়গায় নদী ছিল। এবং তিনি আমাকে দেখিয়ে দিয়ে বলছেন যে এইখানে মোটা একটা লোহার একটা পাইপ বসানো ছিল, এখানে নঙ্গর করতো, নৌকা এসে জাহাজ এসে নঙ্গর করতো। তাহলে তিনি দেখেছেন সেটা। তাহলে 60 বছর 70 বছর এই ব্যবধানেই তো নদী মরে গেছে। এখন আমরা যে বলছি যে বাংলাদেশকে বাঁচাতে হলে, দেশকে বাঁচাতে হলে পানির রক্ষণাবেক্ষণ থাকতে হবে, তো পানির রক্ষণাবেক্ষণের জন্য কিন্তু প্রধানত আমাদের নদীগুলো বাঁচাতে হবে। মানে আমরা জলাধারের কথা বলি, আমরা ড্যাম নির্মাণের কথা বলি, বা আমরা যেভাবেই পানি ধরে রাখার কথা বলি না কেন, সর্বপ্রথম আমাদের নদী বাঁচাতে হবে। আমরা যদি নদীগুলোকে বাঁচাতে না পারি তাহলে কিন্তু প্রধান জায়গাটা আমাদের নষ্ট হয়ে যাচ্ছে। বর্ষাকাল আমাদের, বর্ষাকালে প্রচুর পানি আমরা পাই, কিন্তু বর্ষাকালের পর নভেম্বরেই পানিটা কমতে শুরু করে। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, তাহলে এই এপ্রিল পর্যন্ত মোটামুটি সময়টা কিন্তু আমাদের এত দ্রুত কিন্তু আগে জলশূন্য হতো না, এখন হয়। এখন কেন হয়? সেটা হচ্ছে যে এখন নদীর পানি, আমরা যে তিস্তার কথা যদি বলি, তিস্তার পানি তো একতরফা সরিয়ে নিয়েছে, আমরা এই নিয়ে অনেক কথা বলেছি। এবং সেই পানি নেই তা না, তিস্তায় পানি আছে। বিষয়টা খুব অমানবিক এবং নির্মমতারও ব্যাপার। মমতা বন্দ্যোপাধ্যায়, তার নামের মধ্যে বেশ মায়া আছে, কিন্তু আমরা কিন্তু তার কাজের মধ্যে পানি আটকিয়ে রাখার ক্ষেত্রে কিন্তু তার নির্মম চেহারাটাই দেখি। তিনি শেখ হাসিনাকে এসে বলে গেছেন চিন্তা করবেন না, কিন্তু তিনি কিন্তু যখন এখানে বাংলাদেশে আসেন, আসবার আগে কিন্তু কলকাতায় সাংবাদিকদের বলে এসেছিলেন নদী তিস্তা নিয়ে কোনো কথা বলছি না, এই কথা তিনি বলে এসেছেন। তাহলে আমরা কিভাবে এই নদীকে বাঁচাবো? এখন আমাদের রাজনৈতিক সিদ্ধান্ত দরকার। আমরা অনেক কথা বলি, বা যেভাবেই কথা হোক না কেন, যেভাবেই কাজ হোক না কেন, আমাদের রাজনৈতিক সিদ্ধান্ত দরকার যে আমরা আসলে অভিন্ন নদীর পানিতে অভিন্ন অধিকার প্রতিষ্ঠায় আমরা কাজ করব কিনা। সেজন্য আমরা কিন্তু বারবার করে বলছি যে আমাদের রাজনৈতিক সিদ্ধান্ত দরকার। আমাদের তিস্তা শুধু নয়, আমাদের যে অভিন্ন নদী যতগুলো আছে সব অভিন্ন নদীর পানিগুলো আমাদের পাওয়া দরকার। কারণ এক এক অঞ্চলের সমস্যাটা কিন্তু এক এক রকম। উপকূলীয় অঞ্চলের সমস্যাটা কিন্তু খুবই সংকট। সেখানে মানে প্রত্যেক দিন খাওয়ার পানির জন্য যে পরিমাণ ছুটতে হয়, এটা কিন্তু খুবই অমানবিক। আপনি হাওর অঞ্চলের কথা বলেন, হাওর অঞ্চলের বাস্তবতা, পানি তাদের অভিশাপ, পানি তাদের আশীর্বাদ। কারণ পানির ব্যবস্থাপনাটা সুষ্ঠুভাবে হয় না। পার্বত্য এলাকায় যদি আমরা বলি, সেখানেও কিন্তু পানির সংকট রয়েছে। পানির ব্যবস্থাপনা যে দক্ষ ইয়ার জন্য যে উনি যে করতেছে, তার মানে হলো যে সবচেয়ে বড় যে সমস্যাটা দেখা দিচ্ছে, আমরা আসলে পানিটার যে ব্যবস্থাপনা দরকার আমরা অনুভবই করছি না। উনি যেটা বলেন, আপনিও প্রথমে শুরু করেছেন, এই পানি ব্যবস্থাপনা ভালোভাবে কিভাবে হতে পারে। কিন্তু আমি ওনার আগে একটু কথা বলতে চাই, সেটা হলো যে আমরা যে আশায় বুক বাঁধছি যে আমাদের প্রতিবেশী রাজ্য আমাকে পানি ছেড়ে দেবে, এটা কিন্তু ভাববার কোনো কারণ নাই। এটা নিয়ে রাজনৈতিক আমরা অনেক মিছিল করতে পারি, করতে পারি। আপনি দেখেন না, কয়েক সপ্তাহ আগে দিল্লিকে পানি দেওয়া বন্ধ করে দিয়েছে হরিয়ানা, এবং পাঞ্জাব দিবে না, এটাও দিল্লি মেনে নিয়েছে। এটা নিয়ে তারা কেউ পানি কাউকে দিবে না। পানি এখন খুবই দামি জিনিস হয়ে গেছে। এটা আমাকে আমার সমস্যার সমাধান খুঁজে বার করতে হবে আমার নিজস্ব পদ্ধতিতে। এটা কারোর কাছে গিয়ে এটা কাউকে ভিক্ষা আমাকে দিবে না পানি। দেখেন, বাঙালি হলো একটা জলজ জীব, ব্যাঙের মতো। মানে এটা ছিল, পানির মধ্যে আমাদের বসবাস ছিল, তো আমরা তো বুঝিনি যে আমাদের এই জলের সাগর, এই নদী শুকিয়ে যাবে, এটা কখনো বুঝিনি। বাপ দাদা আমরা যখন ছোট ছিলাম তখন কিছুটা দেখেছিলাম এইরকম নদী, পানি, মাছ, এসব জিনিস দেখেছি। তখন তো অভিশাপের মতো মনে হতো যে পানি আছে বলে থেকে না, আমি এভাবে শিশুকালে বোঝা যায় না অনেকে। এখন সেই সময়টা নেই। এখন উনি যেটা বলছেন যে ভারত যে পানি দেবে এই আশায় বসে থাকা, বা এটা আমি দিক আর না দিক, ভারতকে পানি দিতে হবে। ভারত, শোনেন, আমরা ভারতের একটা প্রদেশ না, আমরা একটা সার্বভৌম দেশ। যখন সার্বভৌম দেশ হয়ে যাই তখন আমরা বিশ্বের
2টা না 192টা যতগুলো দেশ আছে এই দেশগুলোর একটা দেশ হয়ে যায়। আমরা তখন একটা আন্তর্জাতিক কমিউনিটির একটা অংশ হয়ে যায়। তখন আমরা বিশ্ব যে পানি নিয়ে যে সকল কনভেনশনগুলো আছে তার অনুসারী হয়ে যায়, তার দাবিদার হয়ে যায়। আমরা সই করা মানুষ। আমরা 1997 সালে যে কনভেনশন হয়েছে সেটাতে সই করা মানুষ। এখন না হয় ভারতের ভয়ে আমরা মনে করি একটা প্রদেশ হয়ে আছি, আমরা এরকম ভয়ে আছি, কিন্তু দেশবাসী তো জানে যে আমরা সার্বভৌম দেশ, আমাদের অধিকার আছে। এবং ওই কনভেনশনে বলে দেওয়া আছে আন্তর্জাতিক নদীগুলোর পানি ব্যবহারের সময় উজানের কোনো দেশ এমন ভাবে ব্যবহার করবে না যে ভাটিতে ক্ষতি হবে। এখন কথা হলো ওরা তাই করছে, ভাটিতে ক্ষতি হচ্ছে। ওদের কাছে বলে গেলে পারে বলে আমরা এমন কিছু করব না যাতে নাকি বাংলাদেশের ক্ষতি হয়। এখন আমার কাছে তো ব্যাগের মধ্যে তথ্য আছে যে এই ক্ষতি হয়েছে, আমরা তো ব্যাগ থেকে এটা বের করি না। আমি তো বলছি না যে আমার ক্ষতি হয়ে গেছে। ভয়টা কিসের? আমি তো বলতে পারি যে আমার এই ক্ষতি হচ্ছে, আমার তো দরকার, আমার তো চাই। বলতে রাজি নই না। প্রতিবেশী দেশ, বন্ধু প্রতিম দেশ, এত বড় দেশ, কোনো কিছুই এই কনভেনশনে এটা কার্যকর হয় না। বললে পারে বলতে হবে, কূটনীতি, সঠিক কূটনীতি লাগবে। হ্যাঁ, পানি ব্যবস্থাপনা, আমারও তো ভেতরে পানি আছে। আমি পানি কোথায় পাই? এই বাংলাদেশে যত পানি আসে বাৎসরিকভাবে তার 4 ভাগের 1 ভাগ আমার আকাশ থেকে পড়ে। এবং এই আকাশ থেকে পড়ে বলে আমার দেশের যে বিলগুলো ছিল, বিলগুলো তো আমার পানিতেই হতো, এটা তো ভারত থেকে পানি আসতো না। এই বিলগুলো আমি অতিরিক্ত খাল কেটে আমি এগুলো শুকিয়ে দিয়েছি। আমি একটা তলা পর্যন্ত যেখানে খাস জমি আছে, যেখানে মাছের মা বাপরা থাকতো, সেটাকে আমরা চাষ করে দিয়ে একটা খাস জমিগুলোকেও মানুষকে দিয়ে দিয়ে সেগুলো ধান চাষ করছি। আমরা যখন পানিগুলো একটু কমতে থাকে, যখনই কমতে থাকে, পুরো গ্রামের মানুষ তার মধ্যে লাভ দিয়ে গিয়ে সমস্ত মাছগুলোকে শেষ করে দিই, তারপর নিঃশেষ করে দিই, ধান চাষ করে দিই, মাছের ডিম পর্যন্ত শেষ করে দিই। এসব ব্যবস্থাপনা তো আর ভারত শিখাবে না। এটা তো ভারতের ব্যাপার, এটা তো আমার ব্যাপার, আমার ভাই বেরাদরদের ব্যাপার। আমার পাশে যে নদীটা আছে, আগে আমি বংশী নদী, এই যে সাভার এর পাশ দিয়ে যে যায় বংশী নদী, এই বংশী নদীতে আমি তো ছোটবেলায় দেখেছি। সেখানে তো ওখানকার মানুষরা যারা আছে তাদের তো নাতি নাতনি নিয়ে, ছেলে পিলে নিয়ে, গরু নিয়ে এসে ঝাঁপ দিয়ে এসে গোসল করে কত আরাম পেত। এখন কি নামতে পারে? নামতে পারে না। এই বংশী নদীকে ক্ষতি করেছে কে? কি ভারত করেছে? না, আমার দেশের এক ভাই বা আমারই একজন বীর মুক্তিযোদ্ধা বা বীর একজন শিল্পপতি সে করেছে। কেন দেখতে পারে না? এত ডিপার্টমেন্ট কি কম আছে? আইন কি কম আছে? কেন এটা ধরতে পারে না? এই ব্যবস্থাপনাটা আগে করুন। আমার দেশের নদীগুলোকে আগে বাঁচান, এর দূষণ মুক্ত করুন। বুড়িগঙ্গাকে একটু বাঁচান। বুড়িগঙ্গা দিয়ে তো কেউ আপনি গেলে তো ভয় পাবেন, অথচ ওখানকার মানুষ ওর ভেতর দিয়ে যাতায়াত করছে। এখন বলে অ্যাডাপ্ট করতে, অ্যাডাপ্টেশন হয়েছে, জলবায়ু পরিবর্তন হয়েছে, অ্যাডাপ্টেশন মানে সইয়ে নিয়ে থাকতে। সইয়ে নিতে গেলে পরে আমাকে সইয়ে নেওয়ার জন্য ওখানে নিয়ে গিয়ে আমাকে হয়তো ওষুধপত্র দিতে হবে, জামা কাপড় বিশেষভাবে পরাতে হবে। কিন্তু যে লোক বুড়িগঙ্গার তীরে বাস করে, ও তো তিল তিল করে ওর ওই জীবনটাকে শেষ করে দেওয়া হয়েছে। এখন তো সইয়ে গেছে, ও কি একটা জীবন যাপন করে? ও তো, ওর কাছে নাকে রুমাল নেওয়া লাগে না, ওর মধ্যে দিয়ে, ও ময়লার ভিতরে, ও দূষিত পানির ভিতর দিয়ে সে বাস করে। কিন্তু এইটা কোনো জীবন নয়, এটা কোনো জীবন নয়। আমরা দেশের পানি ব্যবস্থাপনা যেটাকে বলতে চাই, সেটা হওয়া দরকার আমার দূষণটাকে দূর করো, আমার খাল বিল নদী নালাগুলোকে আমার এগুলোকে চালু করো, যেগুলো বিল এলাকা ছিল সেই মাছের যে আধার সেটাকে রক্ষা করো। তারপর সেখানে যে পানিটা এখন স্লুইস গেট, যেটা উনি বলে জল কাঠামোগুলো, সেগুলোকে কি বলা হয়েছে যে মানুষে চালাবে। এখন কেউ চালায় না, মানুষে চালাবে বলে কেউ চালায় না। আর কি টাকা পয়সার কি অভাব আছে? মানুষের কি ওয়াটার বোর্ডের কি লোকের অভাব ছিল? স্লুইস খালাসি ছিল, সেগুলোকে বিদায় করে দেওয়া হলো কেন? সেগুলো একটা দায়িত্ব প্রাপ্ত একজন ব্যক্তি ছিল, তাকে বেতন দিয়ে রাখা যেত। কিন্তু এখন হলো কি সবার দায়িত্ব, সবার দায়িত্ব মানে কারো দায়িত্ব না। এইরকম একটা ব্যাপার করে পুরো পানি ব্যবস্থাপনার সিস্টেমটাকে একটা ধ্বংস করে দেওয়া হয়েছে, বুঝছেন? এটাকে আমরা তো নিজেদেরও অনেক কিছু করার আছে, সেগুলো করে আগাই। সঙ্গে সঙ্গে ওই যুদ্ধও থাকবে, পানি যুদ্ধ, পানি যুদ্ধও থাকবে, যে ওরা পানি নিয়ে যাচ্ছে, আমার ক্ষতি হচ্ছে। এটা সরাসরি যে আক্রমণ করে যুদ্ধ তা না, অনেক সময় কূটনৈতিক যুদ্ধ তো যুদ্ধ করতে হয়। কূটনৈতিক যুদ্ধটা আমরা করি না কেন, বুঝছে না? উনি যেটা বললেন যে তাতে দেখা যাচ্ছে দুইটা জিনিস আছে। এখনো নিজেদের আঘাত ছিল, সেই জিনিসগুলোকে পুনরুদ্ধার করা, যেটুকু আছে
সেটাকে সচল করা, সচল করা, সচল করা এবং আপনি যদি সচল রাখা। আপনি যদি পুরো দেশের কথা না বলে শুধুমাত্র ঢাকার কথাই বলেন, ঢাকা মহানগরীর মানে চারপাশে যে 4টা নদী, তুরাগ, শীতলক্ষা, হ্যাঁ, বালু এবং বুড়িগঙ্গা, মানে আমরা মনে করেন পুরো বাংলাদেশটা দেখতে পাবো না বিরাট ম্যানেজমেন্ট। আমি তো ঢাকা শহরের ম্যানেজমেন্ট ঠিক মতো করতে পারবো আপনার সামনে যা আছে সেটা দেখতে এটা পাবেন। মানে আমার যেটা মনে করেন যে রাজধানী কেন্দ্রিক আমাদের সবকিছু, হ্যাঁ, এটা আমি ধরে নিলাম আপনি যে খুবই- তিস্তা পাড়ের লোক, পদ্মা পাড়ের লোক সমস্যায় আছে। আপনি খুবই মানে একটা কঠিন কথা বলছেন, এটাই আমাদের সমস্যা। সবই ঢাকা কেন্দ্রিক, কেন্দ্রীভূত হয়ে গেছে। এই জল ব্যবস্থাপনা বা ওয়াটার গভর্নেন্সের যে কথাটা, এটাকে বিকেন্দ্রীকরণ করতে হবে। সেটা আছে। নদীকে বিকেন্দ্রীকরণ, নদী তো নিজেকে বিকেন্দ্রীকরণ করেছে। নদী কোথাও ছোট হয়েছে, কোথাও বড় হয়েছে, কোথাও সে বিলের সাথে মিলেছে, সে তার ব্যবস্থাপনাটা এইভাবেই সে করেছে। নদী কিন্তু ঢাকা রাজধানীর গভর্নর হাউসের মুখের দিকে তাকিয়ে নদী চলেনি, নদী তার মতন করে চলেছে। এবং এই প্রত্যেক নদীরই এক একটা ব্যবস্থাপনা আছে। আপনি দেখেন নদী অববাহিকা দেখেন, কোথাও সে বিল থেকে পানি নিচ্ছে, কখনো সে বিলে মাছ পাঠিয়ে দিচ্ছে, ওখানে সে রিজার্ভ রাখছে, তার ব্যাংকের কাজ করছে। তারপরে এটা নদী আমাদের বিকেন্দ্রীকরণ শিখিয়েছে। এবং এইটা আমাদের জল ব্যবস্থাপনা বলেন, পানি ব্যবস্থাপনা বলেন, এটাকে বিকেন্দ্রীকরণ করতে হবে। এই যে জল কপাট ব্যবস্থাপনাটা নষ্ট হয়েছে বিকেন্দ্রীকরণ না করার জন্য, ওখানে যদি লোকাল গভর্নমেন্টকে এগুলোর দায়িত্ব দেওয়া হতো। এখন বলবেন লোকাল গভর্নমেন্ট কি হচ্ছে, আজকে নির্বাচনে দেখলেন একটু আগে, এইভাবে যদি লোকাল গভর্নমেন্ট হয় তাহলে তো তারা কোনো দায়িত্ব নেবে না। সেইখানেও আমাদের কাজ করতে হবে। আমাদের গভর্নেন্স, ওয়াটার গভর্নেন্স আলাদা কিছু হবে না, আমাদের টোটাল গভর্নেন্স সেরই একটা অংশ হবে। কিন্তু এটা আমাদের করতে হবে, এটাকে বিকেন্দ্রীকরণ করতে হবে এবং এই ব্যবস্থাপনাটাকে স্থানীয়ভাবে ব্যবস্থাপনা করার একটা কাঠামো গড়ে তুলতে হবে। এটা আগে ছিল, এই যে অষ্টপ্রহর ছিল, এই যে আটঘরিয়া, যে পাবনার একটা জায়গার নাম আছে আটঘরিয়া, এই শব্দটা আসছে কিন্তু পানি ব্যবস্থাপনা থেকে। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের ভিতরেই ছিল এবং এটাকে আমাদের তৈরি করতে হবে আরো নতুনভাবে এবং এই ব্যবস্থাপনা আমাদের যেতে হবে। একটা হলো যে আমার নিজের ভিতরের ঘরটা ঠিক করা এবং সেই সাথে অবশ্যই উনি যেটা বলেছেন, আমাদের তো আন্তর্জাতিকভাবে এই তর্কে যেতেই হবে এবং এইটা আমাদের দাবি, এটা আমাদের চালিয়ে যেতে হবে এবং কঠিনভাবে। মানে শুধু বসে মিটিং করে, যৌথ নদী কমিশনের মিটিং করলে হবে না, আমাকে তথ্য নিয়ে শক্ত করে বলতে হবে। না, তার মানে এবং দুটা জায়গায় হয়ে গেছে যে ওখানে মিটিং হলে তাহলে আমাদের পানি সমস্যার সমাধান হবে, বাকিগুলো এটা দুই জায়গায়, তিন জায়গায় করতে হবে। একটা হলো যে আমাদের ওখানে যে কথাবার্তা চলছে, সেই কথাবার্তা আবার আন্তর্জাতিক সংস্থার কাছে আমাদের আপিল করতে হবে, যে এইটা চালু রাখতে হবে। আবার নিজেরও কিছু ব্যবস্থাপনা আছে, সেটা আছে। আমরা অনেক সময় কৃষককে দোষ দিই যে পানি অপব্যবহার করছে। কৃষকেরও একটা অর্থনীতি আছে, সে কেন পানি দিয়ে জায়গাটাকে ঢেকে রাখে, তার এত দরকার নেই, তবুও সে পানি দিয়ে ঢেকে রাখে, কেন রাখে? সেই হিসাব করে দেখেছে এটা পানি না দিলে আমার এখানে জঙ্গল হবে, জঙ্গল পরিষ্কার করতে আমার পয়সা লাগবে। সে জানে এত পানি তার দরকার নাই, কিন্তু সে পানি দিয়ে ঢেকে রাখছে জায়গাটা যাতে তার আগাছা না হয়। কারণ সে আর পয়সা খরচ করতে পারছে না, আগাছা তোলার জন্য যে শ্রম দিতে হবে সেটা দেওয়ার তার ক্ষমতা নেই, তার তো মাজা ভেঙে গেছে। তখন সে মনে করছে আমি যে পানিটুকু উঠিয়েছি এটাকে আরেকটু লম্বা করে দিই, তাহলে আমার আগাছাটা দুদিন পরে হবে, আমি কম আগাছা তুলতে পারবো। এটা তার অর্থনীতি, এটা সে বুঝছে। সেটা আমরা যারা পানি পানি করছি তারা বলছে এই শালার কৃষক, এর মাথায় বুদ্ধি নাই, বেশি এক হাত পানি দিয়ে রাখছে, কেন রাখছিস, তুই পানি ছেড়ে দে, এই পানি নষ্ট করছিস। সে তার একটা, আমাদের পুরো অর্থনীতিটাকে বুঝতে হবে কেন কৃষক এই কাজটা করছে। কৃষক বোকা নয়, কৃষক আমার চাইতে অনেক বেশি শিক্ষিত, তার নিজের অর্থনীতি আছে, সে সেইটার হিসাব করে এই কাজটা করছে। পানির অপচয় আমি করছি, যারা শহরে থাকি, যারা অন্যের ওপর খাই, অন্যের ওপর চলি, তারা করছে অপচয়। আমাদের একটা ফোন আছে আপনার কাছে। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি খসরু বলছিলাম পিরিজপুরের কাউখালী থেকে। আমার প্রশ্ন, নদী বাঁচলে দেশ বাঁচবে কথাটা শুধু স্লোগান এবং কাগজ কলমের মধ্যে সীমাবদ্ধ বেশিরভাগ থাকে বিধায় আমি প্রশ্ন রাখতে চাই, বুড়িগঙ্গা দখলকারী ভূমিদস্যু এবং রাজনৈতিক প্রভাবের কারণে যারা বুড়িগঙ্গাকে দখল করে আছেন এবং বুড়িগঙ্গা যে রাসায়নিক বর্জ্য দীর্ঘদিন থেকে ফেলা হচ্ছে এবং বুড়িগঙ্গা তলদেশ থেকে পলিথিন সরানোর নামে হাজার হাজার কোটি টাকা বরাদ্দ করে সেই প্রকল্পটা কিন্তু আলোর মুখ দেখেনি বলে আমি মনে করি। সেক্ষেত্রে আমার প্রশ্ন, এই সব প্রকল্প হাতে নেওয়ার পর কেন এইসব প্রকল্প বাস্তবায়ন না করা হলেও নদী বাঁচবে দেশ বাঁচবে এই কথাটা কি আদৌ সত্য, আদৌ কি বাস্তবায়নযোগ্য? ঠিক আছে, হ্যাঁ, নদী বাঁচলে দেশ বাঁচবে। উনি বলতেছে যে সব জায়গা নোংরা হয়ে গেছে, পলিথিন ইয়ে হচ্ছে, সবকিছু উঠানোর জন্য প্রকল্প হচ্ছে, পয়সা খরচ হচ্ছে, কিন্তু নদী বাঁচছে না।
এই প্রকল্পগুলো তো এক অর্থে বাস্তবায়ন হয় না বলেই তার এই ক্ষুব্ধ প্রতিক্রিয়া। আমি একটা বিষয় নিয়ে কথা বলি, সেটা হচ্ছে যে আমাদের নদীগুলোকে বাঁচাতে হলে তো দুরকম চেষ্টা থাকতে হবে, একটা হচ্ছে অন্তর্দেশীয় আর একটা হচ্ছে আন্তর্দেশীয়। এখন অন্তর্দেশীয়, এনামুল ভাই বলছিলেন যে অন্তর্দেশীয় আমাদের অনেকগুলো কাজ আছে করবার, সেই কাজগুলো আমাদের সরকার করে কিনা, আমাদের বিলগুলোকে বাঁচানোর চেষ্টা করে কিনা, আমাদের নদীগুলোকে বাঁচানোর চেষ্টা করে কিনা, এই চেষ্টা কিন্তু আমাদের মধ্যে খুবই কম। মানে আমরা কেন এত অমনোযোগী হয়েছি? নদী যে কিরকম আশীর্বাদ, আমরা যদি এই নদীটাকে যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহার করতে পারতাম তাহলে কিন্তু আমাদের নিজেদের উপর একটা প্রেশার তৈরি হতো। আমি আজকে যদি বলি যে পঞ্চগড় থেকে আমি বাঁশ বহন করব, আমার এই বাঁশ বহন করবার সময় আর আমার কোনো মেশিনও প্রয়োজন নেই, এই বাঁশ ঠেলে বাংলাদেশের কোন জেলায় নিতে হবে, পঞ্চগড় থেকে আমি যে কোনো জেলায় এই বাঁশ নিয়ে যাব বিনা খরচে, এই সুযোগটা তো আমার নেই। যদি আমি জলপথটাকে ব্যবহার করতাম, আমি এখন বলি যে ধরা যাক করতোয়া নদী, ধরা যাক তিস্তা নদী, ধরা যাক দুধকুমোর, ফুলকুমোর, গঙ্গাধর, যে কোনো নদীর কথা বলি, এই নদীগুলো কোনো না কোনোভাবে গিয়ে ব্রহ্মপুত্রে, তারপর সেটা গিয়ে যমুনায়, এইভাবে তো পড়েছে। তারপর তো সারা দেশে সবখানে যাওয়ার রাস্তাটা তৈরি হয়েছে। আমরা কিন্তু এই জায়গাটা তৈরি করিনি, এবং তৈরি না করবার ক্ষেত্রে এখানে একটা রাজনীতি আছে। সেই রাজনীতিটা কি? সেটা হচ্ছে যারা বাসের মালিক, যারা ঠিকাদারি ব্যবসা করেন, যাদের এগুলো সম্পর্ক আছে, তারা কিন্তু এই জায়গাগুলোতে চান না, তারা রেলটাকেও চান না, তারা নৌপথটাকেও চান না, তারা চান সড়কপথ। তো সড়কপথটাই উন্নত হয়েছে। আমাদের প্রত্যেক বছর সড়কপথে যে পরিমাণ খরচ হয়, যে পরিমাণ, আমাদের কিন্তু জলপথে এই পরিমাণ খরচ হতো না, কিন্তু আমরা এটা করিনি। এখন আন্তর্দেশীয় যে চেষ্টাটা আমাদের, সেটাও আমাদের নেই। এখন বাংলাদেশ, মানে আমাদের জন্য দুঃখজনক, 1997 সালে যখন সেই কনভেনশন হয় সেখানে বাংলাদেশ স্বাক্ষর করেছে, ভারত পাকিস্তান কিন্তু তখনও স্বাক্ষর করেনি। ভারত তো স্বাক্ষর করবে না, কিন্তু ভারত স্বাক্ষর না করলেও এখন কিন্তু ব্রহ্মপুত্র প্রশ্নে বাংলাদেশকে সাথে নিয়ে চীনের কাছে পানির কথা বলতে চায়। এই যে স্ববিরোধী আচরণ ভারতের, তারা যখন তিস্তার পানির ক্ষেত্রে এক চরিত্রে অভিনয় করে যে তিস্তার পানি দেওয়ার ক্ষেত্রে তাদের আগ্রহ নেই, কিন্তু ব্রহ্মপুত্র কিন্তু আমাদের মনে রাখতে হবে, ব্রহ্মপুত্র বাংলাদেশের কিন্তু সবচেয়ে বেশি পানির প্রবাহ নিয়ে আসা একটা নদী। তো এই নদীকে কিন্তু আমাদের নিজেদের স্বার্থে বাঁচাতে হবে আলটিমেটলি, কিন্তু সেই নদীকে কিন্তু বাঁচানোর জন্য ভারতও চেষ্টা করছে। তাহলে আমরা কিন্তু যে আইন হয়েছে 1997 সালের কনভেনশনটি 2014 সালে আইন হয়েছে, আইন হওয়ার জন্য একটা শর্ত ছিল যে 35টি দেশের অনুসমর্থন প্রয়োজন হয়। 35তম দেশ হিসাবে আমরা বহুবার বাংলাদেশ সরকারকে বলবার চেষ্টা করেছি, বহুভাবে চেষ্টা করেছি যে বাংলাদেশ অনুসমর্থন করলেই এটা আইনে পরিণত হবে, কিন্তু বাংলাদেশ কিন্তু এখন পর্যন্ত অনুসমর্থন করেনি। ভিয়েতনাম 35তম দেশ হিসাবে অনুসমর্থন করেছে। তারপর কিন্তু 2014 সালের 17 আগস্ট থেকে এটা কিন্তু আইনে পরিণত হয়েছে। ফলে আমাদের কিন্তু এখন জাতিসংঘে এই আইনি প্রতিকার চাওয়ার একটা বড় জায়গা তৈরি হয়েছে। যদিও বলা হয়ে থাকে যে সেই আইনটির প্রয়োগের ক্ষেত্রটা এখনো সুস্পষ্ট নয়, কিন্তু আমরা যদি প্রতিকার চাই, তাহলে প্রতিকার চাইলেও তো সেখানে একটা ব্যবস্থাপনা তৈরি হবে যে একটা প্রতিকার চেয়েছে, এই প্রতিকারের পথ কোন কোন ওয়েতে হতে পারে, সেটা কিন্তু এখন পর্যন্ত আমাদের চাওয়া হয়নি। তাহলে আমরা আসলে যে চাইবো পানিটা, আমাদের কোথায় যেন একটা মানে লজ্জা, একটা কৌশল, মানে এই যে ভাব বলতে পারেন, হ্যাঁ যৌথ নদী কমিশন সভায় বসে না, এটা নিয়েও কিন্তু আমাদের কোনো চেষ্টা নেই। মোটের উপর ভারত থেকে পানি পাওয়ার জন্য বাংলাদেশের ন্যূনতম চেষ্টাটুকু আমরা কিন্তু লক্ষ্য করি না। করতে হবে। হ্যাঁ, এখানে একটা জিনিস আপনি খেয়াল করেছেন যে আমরা এখন ওই যে 97 যে রিভার কনভেনশন, তার সুযোগটা নিতে চাচ্ছি, কিন্তু আমি অনুসমর্থন করি নাই। আমি কোন মুখে বিশ্বসভায় গিয়ে বলবো যে আমার দায়িত্বটা, আমার ভাগটা আমাকে দেন? আমি কিন্তু ওইখানে একটা রেখে দিচ্ছি, এটা কোন সংকোচে, কোন দ্বিধায় আমি এটা করলাম। আমরা এত কিছু করে ফেলছি, এটা অনুসমর্থন করেই যেতে হবে। হ্যাঁ, এটা অনুসমর্থনটা খুবই জরুরি। এটা কেন এখনো আমরা করছি না? আমরা কেন আওয়াজ তুলছি না? আমরা কেন রাস্তায় নামছি না? আমার মাথায় আসে না। এখানে আমার একটা প্রশ্ন, অনুসমর্থন আমরা করছি না কিন্তু আমরা ভিকটিম, তার মানে ওই কাজটা অন্তত বিনা পয়সায় আমরা অন্তত ইন্টারন্যাশনাল কনভেনশন আমরা তো ওখানে তুলতে পারি। আজকে যদি আপনি সমুদ্র নিয়ে কথা বলতে পারেন, আজকে আপনি ল্যান্ড বর্ডার নিয়ে করতে পারেন, এই দুটো তো আপনি করতে পেরেছেন সেই একই লোকের সঙ্গে। কিন্তু এখানে একটু ভাটি অঞ্চলের দেশ হিসাবে অনুসমর্থন করাটা খুবই জরুরি। আমি পারলাম না কেন? না, এটা হলো কি যে
ল্যান্ড নিয়ে তো আমাদের দ্বিপাক্ষিক হয়ে গেছে। জি। হ্যাঁ, সমুদ্র নিয়ে যেটা হলো সেটা আদালতের মাধ্যমে হয়েছে। আর এই যে কনভেনশন আছে, এটা আদালতের মাধ্যমে যেতে হলে ভারতকেও সমর্থন করতে হবে, আমাদেরও করতে হবে। আদালত নয়, আমরা সরাসরি ইউনাইটেড নেশনের কাছে গিয়ে বলতে পারি। সেখানে গিয়ে আমরা ইউনাইটেড নেশনে সরাসরি বলারও একটা স্কোপ আছে। কিন্তু সেটা যা বোঝে, মুখ বুঝে আছি, কিছু বলছি না, নিজের ক্ষতি হয়ে যাচ্ছে। আরে গা ঝাড়া দিয়ে উঠতে তো হবে আগে, তারপরে না আমরা তো একবার গিয়েছিলাম। হ্যাঁ, আমরা গিয়েছিলাম, তার সেবার ফলও পেয়েছি। তো এইটা আমি বলবো যে এটা অকারণ সংকোচ, অকারণ ভীতি। যেমন এই যে গঙ্গা ব্যারেজ নিয়ে যে অকারণ ভারতকে জিজ্ঞেস করা, ভারতকে জিজ্ঞেস করতে যাবে কেন? না, কিন্তু আমি তো আমার দেশের মধ্যে ওকে জিজ্ঞেস করার অনুমতির তো দরকার নেই। ভেতর থেকে আমার এখানে চলে আসছে, তার আর কোনো ব্যবসায় নাই ওখানে। হ্যাঁ, তার ওখানে পানি আমি জমাচ্ছি না, তার এখানে ফ্লাড হবে না। ফ্লাড যদি হয় তাহলে আমার এখানে হবে। আপনি তিস্তা ব্যারেজ করার সময় কি তার অনুমতি নিয়েছে? তিস্তা ব্যারেজ তো মাত্র 5 কিলোমিটারের ভেতরে ভাই। না, আমাদের যে তিস্তা ব্যারেজটা সীমান্ত থেকে মাত্র 5 কিলোমিটার ভেতরে। তো ওই তিস্তা ব্যারেজ দিয়ে কোনো বন্যা হয় না। আর আমি এখানে 100 কিলোমিটার দূরে আমি করব, গঙ্গা ব্যারেজ করব, কিংবা 50 কিলোমিটার দূরে করব। যদি ভেড়ামারার কাছে করি তাহলে সেটা প্রায় 40-50 কিলোমিটার দূরে হয়। পাংশা করলে না 100 কিলোমিটার হয়। তো সেটা কেমন করে যাবে? প্রশ্নই ওঠে না। আমি তাদেরকে, তারা কি একটা স্টাডি তৈরি করেছে, সেই স্টাডি দেখতে গিয়ে আমি বললাম যে তোমরা কি ধরনের স্টাডি করেছো, কি ধরনের দেখাও, আবল তাবল জিনিস দেখাও কেন? আছে এদের মধ্যে, স্টাডির মধ্যেও ভুল ভ্রান্তি আছে। আমি একদিন গিয়ে আমি তাদের দেখিয়েছিলাম, বুঝছেন? তো যাকে এই ধরনের বোগাস জিনিস দেখানো বা ভারতকে এর পারমিশন নেওয়া, এগুলো কোনো প্রয়োজন নেই। আমাদের কাছে এক্সাম্পল আছে তিস্তা ব্যারেজের। আমরা আমাদের গঙ্গা ব্যারেজ করব, এবং সঠিক জায়গায় করব, বেঠিক জায়গায় নয়। ওটা করতে হলে পাংশার ওখানে করবে। পানি কোনটা কি না, যদি পাংশা করে আপনার ভেড়ামারা যে পানিটাই আসছে, আমি যে পানিটাই আসছে সেটা হলো, আমরা সেটাকে সুন্দরবনের দিকে চালান করে দিতে পারবো। সুন্দরবন বা দক্ষিণ পশ্চিমাঞ্চল, ওখানে পানিটা দিলে পরিবেশটা উন্নত হবে। সুন্দরবনটা বেঁচে, হ্যাঁ, ওই জায়গায় পানি যাচ্ছে না, বুঝছেন? এখন ওখান থেকে হলো কি, কিছু যে পানিটা না গিয়ে সোজা গলন্দের কাছে গিয়ে ওখানে মিশছে। গলন্দে গিয়ে তো ব্রহ্মপুত্র দিয়ে যে পানিটা আসছে সেটা অনেক পানি, যদিও আগের চেয়ে একটু পানি কমে গেছে, তবু সেটা অনেক পানি। বাংলাদেশে শুষ্ক মৌসুমে যে পরিমাণ পানিটা আসে তার প্রায় 75% ব্রহ্মপুত্র দিয়ে, ব্রহ্মপুত্র পানি। হ্যাঁ, আর মাত্র এই 10-12% মতো এখান থেকে আসে, গঙ্গা দিয়ে আসে, বাকিটা আসে অন্যান্য নদী, মানে মেঘনা হয়ে যেগুলো আসে, সব নদী দিয়ে আসে। তো যা হোক, তো গঙ্গার যে পানিটা আছে কিছু ছাড়তে হবে। ওখানেও ওই ব্যারেজ দিয়ে সবটা এদিকে চালান করলে হবে না, কিছু পানি তাকে ছাড়তে হবে। কিন্তু বেশ একটা পানি আমরা গড়াই নদী দিয়ে দক্ষিণ পশ্চিমাঞ্চলে পাঠাতে পারি। আমরা যদি গড়াইয়ের মুখের কাছে ব্যারেজটা করি তাহলে জিকে প্রজেক্টে সরাসরি পানিটা পাঠাতে পারবো। এখন জিকে প্রজেক্টে পাম্প করে তুলতে হয়, একটা অনিশ্চয়তার মুখে আছে। জিকে প্রকল্প একটা তো সেচ প্রকল্প, বুঝলাম সেচ প্রকল্প করে অনেক পরিবেশের ক্ষতি হয়েছে, পরিবেশবাদীরা অনেক কিছু বলে, কিন্তু বিশ্বব্যাপী তো সেচ প্রকল্পই আছে, আছে না? ভারতে আছে, পাকিস্তানে আছে, পৃথিবীর সব জায়গায় আছে, পৃথিবীর উন্নত সবগুলো সেচ ব্যবস্থা। আমার সেচ ব্যবস্থাকে আমি কেন খারাপ বলবো? নিশ্চয় কোন একটা গোলমাল আছে, কোন একটা ব্যবস্থাপনার গোলমাল আছে, এবং সেটা সবচেয়ে বড় গোলমাল কোথায় ব্যারেজ করবো তার ঠিক নেই। ব্যারেজগুলো নিয়ে আমার যে পানি উজানে নিয়ে যাচ্ছে আমি কিছু বলি না, হ্যাঁ, আর পানিগুলোকে দূষণ করছি। কত ধরনের যে অভাব রয়েছে, এই যে ব্যবস্থাপনার যে কথাটা আসলো, ব্যবস্থাপনার প্রচন্ড রকমের দুর্বলতা আছে, বুঝছেন? প্রচন্ড রকম। কিন্তু এখন যেটা মানে যেগুলো আপনি জলবায়ু চলে আসছে এর মধ্যে, বৈচিত্র্য তো এটা তো একদম ঠিক কথা। আপনি জলবায়ু নিয়ে ফাইট করছেন, হ্যাঁ, কিন্তু আপনি আপনার জায়গায় জলবায়ু ঠিক করছেন না। তার মানে আপনি নিজের জায়গায় জলবায়ু ঠিক করছেন, নিজের পরিবেশ। মনে করেন যে ঠিক আছে, বৃষ্টি হচ্ছে না, আপনি বলছেন যে অসময়ে বৃষ্টি হচ্ছে বা অসময়ে গরম ঠান্ডা যেটাই হোক না কোনো শীত চলে আসছে, কিন্তু আপনি যখন জলবায়ু নিয়ে এত কথা বলছেন, কিন্তু আপনি তো আপনার যে পানিগুলো আছে অথবা যে নদীগুলো আছে কোনোটাকেই তো আপনি ব্যবস্থাপনার মধ্যে আনতে পারছেন না, ঠিক করছেন না। তো জীববৈচিত্র্য আপনি বলতেছেন জলবায়ুর কারণে হয়ে যাচ্ছে, কিন্তু আপনার এখানে যা আছে সেটা তো আপনি নষ্ট করে দিচ্ছেন। সেটা তো একটা আছে, আপনি কিন্তু জলবায়ুকে নিয়ে হাইলাইট করছেন, কিন্তু আপনি এটা বলছেন না যে আপনি নষ্ট করছেন। সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে আমার জীবিকার। আমি যে নদীগুলোর কথা বললাম এতক্ষণ, ধরেন নারায়ণগঞ্জ থেকে মানিকগঞ্জ পর্যন্ত বা আরিচা পর্যন্ত কোনো নদীতে তো এখন নামা যায় না, ওখানে কোনো ইয়ে নাই, এবং এইসব নদীকে ঘিরে কিন্তু অনেক জীবিকা, সেই জীবিকাগুলো তো ধ্বংস করে দিলাম আমরা।
এবং এক এক করে নদী ধ্বংস হচ্ছে, মানে এক এক করে বছরে 1 লক্ষ কোটি টাকার মাছ পাই না এই দূষণের জন্য। এবং কত মানুষের জীবিকা নষ্ট হচ্ছে, তারা কোথায় যাচ্ছে, কি করছে। আমরা তো আজকাল অনেক হিসাব করছি যে এই মানুষগুলা বিদেশে যাবে, এরা এটা করবে, এরা কেউ সন্ত্রাসী হয়ে যাবে, কিন্তু আমার নদীর সাথে সংশ্লিষ্ট জীবন এবং জীবিকা যেভাবে ধ্বংস হচ্ছে তার কোনো হিসাব আমরা এখনো করতে পারি নাই। আমরা এটা দেখি এবং এটা খুব দ্রুত আমাদের করতে বলেন। হবে। আপনি আপনার এখানে যে জেলের পরিবারগুলো ছিল আপনার এবারে এই জন্য তাদের কি অবস্থা? আমি গত সপ্তাহে চরাঞ্চলগুলোতে গিয়েছিলাম, আমি অনেকের সাথে কথা বলেছি, আমি খুঁজছিলাম যে এরকম কোন জেলে পরিবার পাই কিনা যারা দীর্ঘদিন ধরে বংশ পরম্পরায় মাছ ধরে। তিস্তা নদীতে একজনকেও পাইনি। পরে একজন আমাকে বললেন যে একটা পরিবার আছে, সেই পরিবারটা মাছ চাষ করে। কোথায় চাষ করে? চাষ করে, ধরে না। কোথায়? বলছে যে ওই যে নদীর মাঝখানে যে চর, চারদিকে মাঝখানে একটু পানি জমেছে, এই জায়গাটায় মাছ চাষ করে। তো আমার ওদের সঙ্গে দেখা হলো। তো আমি বললাম এখানে মাছ চাষ বৃষ্টি হলে? বলে কয়েকদিন আগে একটু পানি আসছিল হঠাৎ করে তিস্তার উপর থেকে। ছিল, হ্যাঁ, বলে পানি এসে আমাদের সব মাছগুলো সব ভেসে গেছে। বললাম তারপরও যে চাষাবাদ? বলছে যে আমরা তো মাছের কাজ করি, মাছ নাই, তাই এখন আমরা ওই মাছের মধ্যেই থাকি। জেলে গেল মাঝিরা। আমি গত বছরের একটা দৃশ্যের কথা বলি, মানে অল্প একটু জায়গায় পানি জমে আছে, মনে হয় যেন সেখানে মাছ বাঁচিয়ে রাখার মতো 25-30টা নৌকা সেখানে জমিয়ে রাখা হয়েছে। মানে এটা হচ্ছে আমাদের, তাও তিস্তা সেচ প্রকল্প যেটা আছে মূল জায়গাটা, সেই মূল জায়গার পাশে। তাহলে আমাদের জেলে পরিবার আমাদের পেশা থেকে চ্যুত হয়েছে, আমাদের মাঝিরা সেখান থেকে সরে আসছে। তাহলে এই যে বড় একটা জীবিকা নির্বাহ করতো মানুষ, সেই জায়গাটা কিন্তু নেই। মানে যখন বিশেষ করে তিস্তা সেচ প্রকল্প হলো, অভাবের দিন কাটতে শুরু করলো মানুষের, তখন কিন্তু নদী থেকে মাছ তুলে বিক্রি করা, চাষাবাদ করা, এর ভিতর দিয়ে কিন্তু জীবনটা চলছিল। সেই জীবন কিন্তু এখন আর নেই। আরেকটা কথা আমি এখানে বলতে চাই, সেটা হচ্ছে যে অভিন্ন নদীতে অভিন্ন অধিকার প্রতিষ্ঠিত হলে কিন্তু আমাদের উজানে যে বিদ্যুৎ কেন্দ্রগুলো আছে, সেই জলবিদ্যুৎ কেন্দ্রে কিন্তু আমাদের অধিকার আছে, সেই অধিকার কিন্তু আমরা পেতে পারি। এবং আরেকটা হলো, সেটা হচ্ছে যে আমাদের কিন্তু পানি আইন হয়েছে, সেই পানি আইনে কিন্তু বলা আছে যদি কেউ কোনো জায়গায় বাদ দেয়, নদীর ক্ষতি হয়, তাহলে কিন্তু 50,000 টাকা জরিমানা অথবা 5 বছরের জেল, এগুলো কিন্তু আইনে বলা আছে। কিন্তু পেপার খুললে প্রত্যেকটা দিন, টেলিভিশনের পর্দায় প্রত্যেকটা দিন কোথাও না কোথাও এই খবর পরিবেশিত হয় যে বাদ দিয়েছে, পানির যাওয়ার পথ বন্ধ করেছে। এরকম কিন্তু বহু জায়গা কিন্তু আছে। আমাদের কিন্তু কোথাও কোনো আইনি প্রতিকারের কোনো ব্যবস্থা নেই। ফলে আইনও হয়ে উঠেছে আমাদের ঠুটো জগন্নাথ। এখন আমাদের আইনি প্রয়োগ নেই, যৌথ নদী কমিশন কাজ করে না, ভারতের কাছে আমরা পানি চাই না, আমাদের যে নিজেদের নদীগুলো আছে সেই নদীগুলোর যত্ন আমরা নেই না। এরকম যদি সব ক্ষেত্রে আমাদের নদী বিরূপ এবং নদীকে শত্রুর মতো মনে করে দূরে ঠেলে দিয়ে রাখি, এই শত্রু মনোভাবাপন্ন আমাদের এই বাস্তবতা কিন্তু আমাদের উল্টো হয়ে দাঁড়াচ্ছে। না, উল্টো হয়েছে। জলবায়ু বলেন যে জলবায়ু, যেমন আপনি বললেন যে আমরা নদীর সাথে আমরা একদম এমন অবস্থা আছে, প্রতিকূল অবস্থার মধ্যে নদী আমাদের শত্রু হয়ে গেছে। হ্যাঁ, এর থেকে আপনি আস্তে আস্তে বলা আরম্ভ করে দেন জলবায়ুর প্রভাব। কিন্তু আপনি আপনার যা আছে সেগুলোও আপনি সংরক্ষণ করছেন না। তাহলে আপনাকে জলবায়ুর ইয়েটাকে করবেন কি? আপনি কিভাবে আপনি বলবেন যে উপর থেকে প্রভাব বিস্তার কারণে বা পানি না থাকার কারণে যে পানি যেখানে আছে সেটাও তো আপনি নষ্ট করে দিচ্ছেন। তাহলে মানে আপনি যদি ঢাকার কথায় ফিরে আসি, ঢাকার যে কথাটা বলা হচ্ছে, আপনি বলছেন যে শীতলক্ষা থেকে যে পানি আছে 20% ঢাকা শহরের। তো এখন যদি এরকম হয় যে ঢাকা শহরের ওই জায়গাগুলোতে যেরকম অবস্থায়, যেমন এখন তো পানিও ঢুকে না, এমন অবস্থায় গেছে, লেভেল উঁচু হয়ে গেছে পড়তে, তাহলে কি হবে? আপনি শুধুমাত্র যদি আপনি টেস্ট কেস হিসাবে বলেন, আপনি রাজধানী বলেন, যেটাই বলেন না কেন, আপনি ঢাকার 4টা নদীকে বাঁচাতে পারছেন না। তাহলে বাকি নদী, ব্রহ্মপুত্র তো 5 কিলোমিটার 7 কিলোমিটার 25 কিলোমিটার চওড়া। হ্যাঁ, এগুলোকে তো নদী বোঝা যায় না, এপার ওপার মনে হচ্ছে সীমান্তের একদম পুরো এপার ওপার। কিন্তু এখানে তো শুধুমাত্র এই মনে করেন 1000 মিটার একটা চওড়া জায়গাকে আমি, অথবা বালু নদী যেটা আছে এটা 1000 মিটার অর্ধেকও না। হ্যাঁ, 100 থেকে 150 মিটার, সেটাকেও আমি রাখতে পারছি না। আমি গঙ্গা বলেন, এই ব্রহ্মপুত্র বলেন, এগুলো তো চওড়া হয়ে গেছে, কালের বিবর্তনে চওড়া হয়ে গেছে। এগুলাকে আপনি কি করে বাঁচাবেন? ওই যে উনি একটা কথা বলেছেন না, ডিসেন্ট্রালাইজেশন। ব্রহ্মপুত্রকে ব্রহ্মপুত্রের মতো করে বাঁচাতে হবে, আর বুড়িগঙ্গাকে বুড়িগঙ্গার মতো করে বাঁচাতে হবে। আপনি দুটো জিনিস একই কায়দায় হবে না। এখন ওখানে হয়তো লোকই নেই, আর এখানে ঢাকায় সব কেন্দ্র তো সবাই বসে আছে রিপোর্ট লিখছে, আর মানে ওই সাংবাদিকদের হয়তো প্রশ্নের উত্তর দিচ্ছে, একটা কিছু আবল তাবল কথা। চরম দায়িত্বহীনতা।
তাদের দায়িত্ব দেওয়া আছে, তাদের আইনে দেওয়া আছে, তাদের ক্ষমতা দেওয়া আছে, চরম দায়িত্বহীনতা আছে। থেকে আমরা দেখি উচ্ছেদ হয়, তারপরে না না এগুলো লোক দেখানো কোনো কিছু, বুঝছেন? যেমন উচ্ছেদ, যেটা আপনি উচ্ছেদ হলো নদীটা ভরাট হয়ে গেছে, ভরাট হয়ে যাওয়ার পরে একটা মাচা তৈরি করেছে, আপনি উচ্ছেদ করছেন মাচাটা, আপনি তো ওই ভরাট মাটিটা তো উচ্ছেদ করছেন না, ভরাট মাটিটা ওখানেই থাকছে, থেকে আবার মাচাটা লাগছে। এরকম চরম দায়িত্বহীনতা এখানে, যে নদী দূষণ দূর করার জন্য পরিবেশ অধিদপ্তর দেখবে, তাই তো? পরিবেশ অধিদপ্তরে বলা আছে যে দূষণ করছে সে আইন, তার বিরুদ্ধে কোনো মামলা করতে হলে মহাপরিচালকের অনুমোদন লাগবে। শত শত হাজার হাজার লক্ষ লক্ষ জায়গা থেকে দূষণ হচ্ছে, সবাইকে মহাপরিচালকের অনুমোদন নিয়ে তারপরে করতে হবে। আপনি এটা ডিসেন্ট্রালাইজ করতে পারেন না। আপনি বলেন যে মামলাটা ওই যে ইউনিয়ন পরিষদের যে সদস্য সে করতে পারবে, কারণ তার এলাকায় হচ্ছে, সে হলো জনপ্রতিনিধি, তার এলাকায় একটা ফ্যাক্টরি দূষণ করছে, তো সে সবার আগে মামলা করবে। তার মামলা তার থানায় নিতে বাধ্য, পরিবেশ আদালত সেখানে আসবে, সেখানে এসে তাকে ফাইন। জেলাগুলোতে পরিবেশ অধিদপ্তর নাই, আমি বলি আপনাকে, যেন বলবো যে পরিবেশের একটা ইয়ে লাগবে ওখানে, দখল কিছু কিছু অধিদপ্তর আছে, রং করে যেতে হবে, গাইবান্ধার লোক ওখানে করতে পারবে না। না, পরিবেশ অধিদপ্তর এখন কিছু ছড়াচ্ছে, কিন্তু পরিবেশ আদালতও আছে, কিন্তু মামলা করার কায়দাটা তো সেটা ছড়ানো হয়নি। মামলা করার কায়দাটা কেন্দ্রীভূত আছে। আপনি কি আপনার ডিজির পারমিশন ছাড়া সে মামলা করতে পারবে না? এটা তো সম্ভব না, এটা তো সম্ভব না। কিভাবে করবেন? একটা দুটা নদী, তাহলে কি একটা দুটা আমাদের মামলা করবে, মামলা স্থানীয় সরকার থেকে করবে, কারণ যে ইউনিয়ন পরিষদের সদস্য অথবা ওয়ার্ড কমিশনার যে আছে সে মামলা করবে, তাকে সে ক্ষমতা দেওয়া হোক। তার এলাকায় কোন ফ্যাক্টরি লাগছে, সে পরিবেশ আইন পালন করছে কিনা, সে তার এফ্লুয়েন্ট বর্জ্যটা সে এখানে পরিবেশ অধিদপ্তরের নিয়ম অনুযায়ী ইটিপি না করলে সে দেখবে, সে মামলাটা করবে, তাকে ধরলে পারে সব টাইট হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। তার বেঁচে থাকার প্রশ্ন, ওখানকার মানুষের বেঁচে থাকার প্রশ্ন, সেই মানুষের প্রতিনিধিরাই তো এটা করবে, মানুষের প্রতিনিধিরা করবে। তার জন্য তো আমার আমলার কাছে আসার দরকার নাই। না, কিন্তু তাহলে আমরা যে বলছি তৃণমূল পর্যায়ে ক্ষমতা দিয়ে সেটাই তো প্রশ্ন। এটা তো হয়নি, এটা তো মুখে মুখে হয়েছে। আজকে অনেকে বলবে যে না, ওরা ইউনিয়ন পরিষদে ওরা মানুষ ভালো না, তাহলে ওদের রাখার দরকার নাই, তাহলে তো খেলা লোকাল গভর্নমেন্ট খেলা করার দরকার নাই। আমি যদি বিশ্বাস করি যে না, আমার স্থানীয় সরকার আছে, আমি বিকেন্দ্রীকরণ করেছি, আমি তৃণমূলের হাতে ক্ষমতা দিয়েছি, এটা তো তার প্রমাণ। একটা মামলা করতে ডিজির কাছে আসা লাগে, একটা মামলা করতে আমার ঢাকায় আসতে হবে, তার অনুমোদন নিতে হবে, এবং সে তো একটা মানুষ, ডিজি তো আর 10টা না। তার কাছে সে যদি সত্যি সত্যিই কাজ করতে চায় তবুও সে কাজ করতে পারবে না, কারণ এত ফাইল হবে না, এটা হবে না। আমাদের ব্যবস্থাপনাটা আমাদের চেঞ্জ করতে হবে, এটা খুবই জরুরি হয়ে পড়েছে। নদীগুলোকে বাঁচাতে হলে স্থানীয় সরকারকে ক্ষমতা দিতে হবে, মামলা তাদেরকে এটা ব্যবস্থাপনায় আনতে হবে। শেষ পর্যায়ে আপনি যে কথা বলছিলেন, আলোচনা হলো, সেটা হচ্ছে যে জীববৈচিত্র্য এবং জলবায়ুর পরিবর্তন। এই কথাটা আমরা বারবার করে বলি, আরো বেশি করে বলবার চেষ্টা করি, এজন্য যে নদী না বাঁচলে কি কি হতে পারে, আমরা যে বলি মরুকরণের দিকে টার্ন নিতে পারে। এই কথাটা আজকেও বলতে চাই এজন্য, সেটি হচ্ছে যে আমাদের ওখানে যেটা এখন গ্রীষ্মকালে বিভিন্ন এলাকায় হয়তো একটা ছোট এলাকায় দেখা গেল যে ঘন কুয়াশা পড়েছে, দিনের বেলা প্রচন্ড দাবদাহ, রাতের বেলা কুয়াশা পড়ছে। এটা কিন্তু বিভিন্ন জনের কাছ থেকে যেরকম আমরা শুনি যে এটা মরুকরণের দিকে টার্ন নিতে পারে। তাহলে কি পদক্ষেপ থাকা দরকার? এই কাজগুলো, এটার গবেষণা হওয়া দরকার, কারণ এটা নিয়ে কিন্তু সরকারি বেসরকারি কোনো পর্যায়ে কিন্তু এটার কোনো গবেষণা নেই। আমরা চাই এটা নিয়ে গবেষণা হোক। আর আমাদের সরকারের কাছে এই মুহূর্তে একটা জরুরি দাবি, সেটা হচ্ছে যে একটা নদীকে জাতীয় নদী ঘোষণা করা হোক এবং সেই নদীর পরিচর্যা যথাযথভাবে করে দেখানো হোক, যে নদীর সকল সুযোগ সুবিধা যদি দেওয়া যায় তাহলে মানুষ কি পরিমাণ উপকৃত হয়, এবং সেটাই হতে পারে জাতীয় নদী করুক। হ্যাঁ, বুড়িগঙ্গা হতে পারে জাতীয় নদী, এবং সব রকম সুযোগ সুবিধা আমার নদী থেকে নেব। একটা নদীকে আপনি জীবন করার জন্য তাকে রেকগনাইজ করছেন আপনি, যে হ্যাঁ তার একটা জীবন আছে, সেই জীবনটাকে আমরা বাঁচানোর জন্য হ্যাঁ, এই নদীটাই হয়ে উঠতে পারে একটা দৃষ্টান্ত, এবং ওই নদীকে কেন্দ্র করেই দেশের সকল নদীর প্রতি আমাদের দৃষ্টি ফিরতে পারে, যার ভেতর দিয়ে আমরা অন্যান্য নদীগুলোকেও আসলে বাঁচানোর জন্য তৎপর হতে পারি। এটা আমরা নদীকে বাঁচানোর জন্য স্কুলের পাঠ্য বইতে নিয়ে আসুক না কেন? হ্যাঁ, এটা পাঠ্যপুস্তকে স্কুলের যে আমি এই জায়গায় পাঠ্য বই যে নদীকে বাঁচানো, সেটা হচ্ছে আমরা স্কুল ভিত্তিক আমাদের একটা প্রোগ্রাম আছে, সেটা হচ্ছে স্কুল কলেজ ভিত্তিক। আমরা যখন স্কুল কলেজে যাই, যে নদী নিয়ে আমরা 1 ঘন্টার একটা সেশন করব, সেখানে যখন আমরা গিয়ে কথা বলি তখন কিন্তু শিক্ষার্থীরা খুব মনোযোগ দিয়ে শোনে। আমরা চেষ্টা করি যে চেষ্টাটা আমরা করছি ছোট্ট ছোট্ট পর্যায়ে, যে শিক্ষার্থীদের মধ্যে নদীর জন্য একটা ভালোবাসা তৈরি হোক, একটা দায়িত্ববোধ তৈরি হোক। এটি কিন্তু সরকার যেটা বলছেন, এটা কিন্তু পাঠ্যপুস্তকে যুক্ত করে পাঠ্যপুস্তকের ভেতর দিয়ে কিন্তু আমরা এই আগ্রহের জায়গাটা তৈরি করতে পারি। তো স্যার লাস্ট কথা বলেন,
তাহলে সব কথা একটা কথা কিন্তু আসছে, তার মানে ব্যবস্থাপনাটাকে সামনে নিয়ে আসতে হবে। হ্যাঁ, সামনে। এবং এই ব্যবস্থাপনাটা শুধুমাত্র সরকারের কোনো কর্মকর্তা বলে তদন্ত কমিটি করে হবে না। না। এই জায়গায় ম্যাস পিপলের সাথে যদি এটা জড়িত করতে হয়, নদীর প্রভাবটা প্রত্যেকটা মানুষের মধ্যে আছে আমাদের দেশের। এটা শুধুমাত্র এই পার্টিকুলার একটা এলাকা বা এটার জন্য না, আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে নদীর প্রভাবটা আছে। দেখেন, নদীর আরেকটা প্রভাবটাকে জিনিস যদি আপনি করতে হয়, তাহলে এই যে পাঠ্য বইয়ের যে কথাটা বলেছেন, হ্যাঁ, পাঠ্য বই তো একটা ভালো জিনিস হতে পারে, কিন্তু বাচ্চাদের উপর আর কত চাপ দেবেন? আর একটা তো সীমা থাকতে হবে। তাই আমরা সবকিছু যদি পাঠ্যবন্ধে, আমাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজ অনেক কিছু হতে পারে। এই যে আপনাদের প্রচার মাধ্যম, হ্যাঁ, সেটা তো যে টেলিভিশন, শুধু আজকে আমাদের নদী নিয়ে কথা বলছেন, আপনারা তো প্রতিদিন এটা নিয়ে বলতে পারেন। নদীর উপরে নাচ গান অনেক কিছু হতে পারে। আমাদের কেন হবে না নদী মনস্ক করে তোলা সম্ভব একটা জাতিকে? পড়ার বইয়ের মধ্যে, অঙ্কের মধ্যে, ব্যাকরণের মধ্যে না শিখিয়েও এটা সম্ভব, এবং এইটাই আমাদের করতে হবে, জাতিকে নদী মনস্ক করে তোলা। মানুষের ভিতরে, মানুষ কিন্তু নদীকে এখনো ভালোবাসে, এখনো মরা নদী হয়ে গেলেও তার পাশে সে যায়। আমাকে যখন পোড়াবেন, শ্মশান তো নদীর কাছেই হতে হবে, তাই না? এখন তো আমি গঙ্গা সহ, বুড়িগঙ্গা সহ সব গঙ্গাকেই তো শ্মশানে পাঠিয়েছি। আমাকেও যখন শ্মশানে যাব, সেটাও একটা নদীর কাছেই হবে। তো এইটা যদি আমার হয়, আমার জাতিকে নদী মনস্ক করার পিছনে প্রচার মাধ্যমগুলোর তবে আমি একটা বড় একটা জিনিস, দায়িত্ব আছে। আমি একটা প্রস্তাব করব যে দেশের রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে নদীকে বাঁচাবো বা দূষণ রোধ করব, এটা তাদের আনতে হবে। আমাদের সময় শেষ হয়ে গেছে। আপনাদের ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।